কপোতাক্ষ নদ, সাগরদাড়ি, যশোর, এই নামগুলো শুনলেই যার নাম চোখের সামনে ভেসে ওঠে তিনি হলেন বাংলা সাহিত্যের মহাপুরুষ, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। নানা ঘটনায়, নানা নাটকীয়তায় ভরা তার অবিশ্বাস্য জীবন। ধর্মান্তরিত হয়ে হিন্দু থেকে খ্রিস্টান হওয়া, আবার প্রথম জীবনে মাতৃভাষা বাংলা ছেড়ে ইংরেজি সাহিত্য চর্চা করা, ব্যক্তি জীবনে দুই ভিনদেশী নারীর সাথে প্রেমে জড়িয়ে পরে সংসার করা, ধর্নাঢ্য জমিদারের সন্তান বিলেত থেকে ব্যারিস্টার হয়েও শেষ জীবনে পশ্চিম বাংলায় অর্থাভাবে মানবতার জীবন যাপন করা, তারপর মৃত্যু। এমন অনেক অবিশ্বাস্য ঘটনার ভেতর দিয়ে কেটেছে এই কবির জীবন। সালের 25 জানুয়ারি ঐতিহাসিক যশোর জেলার অন্তর্গত কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এই ক্ষণজন্মা দুই বাংলার মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। আপনারা যারা এই মধুপল্লীতে আসতে চান তারা যশোর শহর থেকে প্রথমে কেশবপুর চলে আসবেন। যশোর শহর থেকে পেয়ে যাবেন কেশবপুর আসার বাস। যশোর থেকে কেশবপুরের দূরত্ব 31 কিলোমিটার। বাসে আসতে আপনাদের সময় লাগবে ঘন্টাখানিকের মতো। কেশবপুর নেমে সেখান থেকে অটো নিয়ে চলে যেতে পারেন সাগরদাড়ির মধুপল্লীতে। আমার পিছনে যে নদটাকে দেখতে পাচ্ছেন এটাই সেই কপোতাক্ষ নদ। এই নদকে ঘিরেই কিন্তু মাইকেল মধুসূদন দত্তের রয়েছে হাজারো স্মৃতি, এবং এই কপোতাক্ষ নদের প্রেমে পড়ে কিন্তু তিনি কপোতাক্ষ নদ কবিতাটি রচনা করেছিলেন। এবং এই নদের প্রেমের টানে কিংবা এই নদের পাড়ে বসে কিন্তু তিনি হাজারো কবিতা রচনা করেছেন, তার হাজারো স্মৃতিচারণা রয়েছে। এবং এই নদের পাড়ে আসলে কিন্তু আমরা সেই মাইকেল মধুসূদন দত্তের সেই যে স্মৃতিচারণা ছিল এবং তার যে হাজারো স্মৃতি আছে, আমরা এখানে আসলে সেটা ফিল করতে পারি। মাইকেল মধুসূদন দত্ত তার শৈশব কাটিয়েছেন এই নদের তীরেই। পরবর্তীতে তিনি যখন ফ্রান্সে ছিলেন, শৈশবের কথা স্মরণ করে প্রখ্যাত কপোতাক্ষ নদ নামের সনেটটি তিনি রচনা করেছিলেন। শতত হে নদ তুমি পড়ো মোর মনে, শততে তোমার কথা ভাবিয়ে বিরলে। একবার মাইকেল মধুসূদন দত্তের মা অসুস্থ হলে তিনি এই কপোতাক্ষ নদের তীরে কিন্তু আবারও এসেছিলেন, এবং সেখানে একটা বাদাম তলা আছে। সেই বাদাম তলায় টানা 14 দিন তিনি তাঁবু টাঙিয়ে অবস্থান করেছিলেন। 1862 সালের শেষে তিনি এসেছিলেন তার মায়ের অসুস্থতার কথা শুনে, কিন্তু ধর্মান্তরিত হওয়ার কারণে তার জ্ঞাতিগোষ্ঠীরা তাকে বাড়িতে প্রবেশ করতে দেয়নি। তাই কবি এই বাদাম তলায় তাঁবু টাঙিয়ে অপেক্ষা করেছিলেন দিনের পর দিন বাড়িতে যাবার জন্য। কিন্তু যখন তিনি বুঝতে পারলেন তাকে আর বাড়িতে ঢুকতে দেওয়া হবে না, তখন তিনি এক বুক কষ্ট নিয়ে এই কপোতাক্ষ নদের পাড় দিয়েই হেঁটে চলে গিয়েছিলেন বিদায় ঘাটে। আর সেখান থেকেই কবি আবার ওপার বাংলায় ফিরে যান। আর কখনো ফেরা হয়নি এপার বাংলায়। আমরা জনপ্রতি 20 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করব, এবং ভিতরে প্রবেশ করলেই দেখতে পারবেন আপনি সুন্দর একটি প্রশস্ত স্থান। এখানে দেশি এবং বিদেশিদের জন্য আলাদা আলাদা টিকিট মূল্য নির্ধারণ করা আছে, আপনার স্ক্রিনে দেখতে পারলেন। তো ভিতরে প্রবেশ করার পরে আমাদের প্রথম যেটা চোখে পড়বে সেটা দেখবেন যে বড় করে লেখা আছে স্বাগতম মধুপল্লী। এই সুন্দর রাস্তাটি ধরে সামনে এগিয়ে গেলেই আমরা মূল ফটকে যাবার রাস্তাটি পেয়ে যাব। এটাই মূলত মূল ফটকে ঢোকার রাস্তা বা গেট। একটু সামনে এগিয়ে গেলে দেখতে পারবেন মাইকেল মধুসূদন দত্তের একটি মূর্তি, এবং তার একটু সামনে যখন আমরা এগিয়ে যাব তখন আমাদের সামনে যে বিল্ডিংটা চোখে পড়বে এটাই মূলত মাইকেল মধুসূদন দত্তের বাসস্থান ছিল, যেটাকে এখন গ্রন্থাগার হিসেবে ব্যবহার করা হয়। এবং এখানে মাইকেল মধুসূদন দত্তের রচিত সকল গ্রন্থ সংরক্ষণ করা আছে। আপনারা চাইলে এখান থেকে সেগুলো সংগ্রহ করতে পারবেন খুব সহজেই।
কবি ইংল্যান্ডে আইন বিষয়ে পড়াশোনা করতে গিয়েছিলেন, কিন্তু সেখানে আবহাওয়া এবং বর্ণবাদিতার কারণে বেশি দিন ইংল্যান্ডে থাকতে পারেননি। তারপর তিনি 1860 সালে ফ্রান্সের ভাষায় নগরীতে চলে যান, কিন্তু তার আর্থিক অবস্থা ছিল খুবই খারাপ। একমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্যই তিনি তার আইন বিষয়ে পড়া শেষ করে ভারত আসতে সক্ষম হয়েছিলেন। 1843 সালে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। এরপর তিনি তার নামের আগে মাইকেল নামকরণ করেন। মধুসূদন পরিচিতি হন মাইকেল মধুসূদন দত্ত নামে। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বহু ভাষাবিদ। বাংলা ভাষা ছাড়াও তিনি আরো 12টি ভাষা জানতেন। এই ফটক দিয়ে ভিতরে প্রবেশ করলেই আপনারা যে বাড়িটাকে এখন দেখতে পারবেন, সেই বাড়িটা ছিল মূলত মাইকেল মধুসূদন দত্তের কাকার বাড়ি। সাগরদারির পাশের শেখপুরা মসজিদের ইমাম মুফতি লুৎফর হকের কাছে তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয়। তিনি সেখানে বাংলা, ফার্সি ও আরবি পড়েছেন। এই সাগরদারিতেই মধুসূদনের বাল্যকাল অতিবাহিত হয়। তারপর তিনি পড়ালেখার জন্য চলে যান কলকাতায় এবং সেখানে তিনি ভর্তি হন কলকাতার হিন্দু কলেজে। সেখান থেকে তিনি বৃত্তিও পান। এটা ছিল মূলত দত্তবাড়ির পারিবারিক পূজা মণ্ডপ। এখানেই সকল পূজা অর্চনা অনুষ্ঠিত হতো। মন্দিরের পাশের বিল্ডিংটাতেই সংরক্ষণ করা আছে মাইকেল মধুসূদন দত্তের সকল ব্যবহার্য জিনিসপত্র। এখানে আসলে মাইকেল মধুসূদন দত্তের সংরক্ষিত সকল আসবাবপত্র সহকারে ওনার নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র আপনারা এই মিউজিয়ামে দেখতে পারবেন। যখন এই জিনিসপত্রগুলো নিজের চোখ দিয়ে দেখছিলাম, তখন মাইকেল মধুসূদন দত্তকে খুব বড্ড মনে পড়ছিল। ফিরে যেতে ইচ্ছা করছিল সেই মাইকেল মধুসূদন দত্তের যুগে। না জানি কত স্মৃতি জড়িয়ে আছে এই সব পুরাতন আসবাবপত্রের মাঝে। এই পুরাতন জিনিসগুলোকেই একসময় মাইকেল মধুসূদন দত্ত স্পর্শ করেছে নিজের হাতে। এই খাটে শুয়েছে, এই টেবিলে বসে হয়তো কত কত কবিতা রচনা করেছে। ফিরে যায় সেই কবির স্মৃতিচারণায়, আনমনা হয়ে যায় আবার কেমন যেন। মধুসূদনের শেষ জীবন চরম দুঃখ দারিদ্র্যের মধ্য দিয়ে অতিবাহিত হয়। আইন ব্যবসায় তিনি তেমন সাফল্য লাভ করতে পারেননি। তাছাড়া অমিতব্যয়ী স্বভাবের জন্য তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। 1873 খ্রিস্টাব্দের 29শে জুন আলিপুর জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন এবং তাকে কলকাতার সার্কুলার রোডে সমাধি দেওয়া হয়। মহাকবি জীবনের অন্তিম পর্যায়ে জন্মভূমির প্রতি তার
সুগভীর ভালোবাসার চিহ্ন রেখে গেছেন অবিস্মরণীয় পঙ্গুক্তিমালার মাধ্যমে। তার সমাধিস্থলের নিচে লেখা আছে এখনো, দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল এই সমাধিস্থলে। জননীর কলে শিশুলভ হয়ে যেমনি বিরাম, মহির পদে মহানিদ্রাপিত দত্ত কুলম্ব কবি শ্রী মধুসূদন। যশোরী সাগর দাড়ি কপোতাক্ষ তীরে জন্মভূমি জন্মদাতা দত্ত মহামতি, রাজনারায়ণ নামে জননী জাহ্নবী। কবি মধুসূদন আর এই পৃথিবীতে নেই, কিন্তু তিনি যে নবযুগের সৃষ্টি করেছিলেন, অরুণোদয়ের যে রক্তিম আভা তিনি বাংলা সাহিত্য আকাশে উদিত হয়েছিলেন, তার কাব্যের মাধ্যমে আজও অম্লান হয়ে রয়েছে। বাঙালির হৃদয় মন্দিরে কবি মধুসূদনের নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে।